কৃষকদের সঙ্গে তিনি সেখানে সিভিল ডিসঅবিডিয়েন্ট, এটা কিন্তু সব জায়গায় থাকে না। প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট কিন্তু এই চম্পারণেই হয়েছিল। এটা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। 1917 খ্রিস্টাব্দে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট। তার কারণ সিভিল ডিসঅবিডিয়েন্ট কি করে হলো এটা? কারণ গান্ধীজিকে বারণ করা হয়েছিল যে গান্ধী যাতে এই চম্পারণে না আসেন, তিনি সেটাকে ব্রেক করেছিলেন। এবং যখনই কোনো ল বা ব্রিটিশদের কোনো কিছু অর্ডার যখন অমান্য করা হয় তখনই তাকে বলা হয় সিভিল ডিসঅবিডিয়েন্ট, তাই তো? তাহলে সিভিল ডিসঅবিডিয়েন্ট মানে আইন অমান্য তিনি প্রথম এইখানেই করেছিলেন, আইন অমান্য। এবং এই আইন অমান্য করার পরে তিনি এখানে এসে কৃষকদের হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা আধুনিক ভারতের ইতিহাসের গান্ধীজির অভ্যুত্থান, গান্ধীজির অভ্যুত্থান মানে গান্ধীজির ভারতবর্ষের ইতিহাসে গান্ধীজির অবদান এবং গান্ধীজি ঠিক কী সময়ে, যদি সোজা সাপটা হিসেবে বলা হয়, গান্ধীজি কোন সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন এবং তার আগে তিনি কোথায় ছিলেন, তার একটা পূর্ব ইতিহাস, বাদবাকি কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে গান্ধীজির অবদান আমরা পাই এবং গান্ধীজি এখানে এসে প্রথম কোন কোন আন্দোলনগুলো তার হাতে নিজের হাতে তার আন্দোলনগুলো সংগঠিত হয় এবং তারপর আস্তে আস্তে তো আমরা জানি গান্ধীজির পরবর্তী যে আন্দোলনগুলো, সে নন কোঅপারেশন মুভমেন্ট থেকে শুরু করে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো বা কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন, এবং সব আন্দোলনগুলোতেই গান্ধীজির একটা বিশেষ অবদান লক্ষ্য করা যায়। তাছাড়া প্রথম দিকে গান্ধীজি যখন ভারতবর্ষে আসে সেই সময়টা ছিল 1915 সাল। তো এতদিন আমরা যে পর্যন্ত দেখেছিলাম ততদিন গান্ধীজি ছাড়া ভারতের জাতীয় কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে মানে রূপটা আমরা দেখছিলাম সেই রূপটা হচ্ছে মোটামুটি শিক্ষিত ব্যক্তিবর্গ, কংগ্রেসে যে শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছে তারা কংগ্রেস চালাচ্ছেন এবং সেটা বাদবাকি যেটা আর্মড রেবেলিয়ন যেটা হচ্ছে সেটা কিছুটা হলেও মানে ওই যে গুপ্ত সমিতির থেকে কিছুটা, তারপর আরো যে সমিতি তৈরি হচ্ছে নতুন নতুন, যুব সমাজের মধ্যে কংগ্রেসের সঙ্গে একটা মনোমালিন্য দেখা দিচ্ছে, যে কারণে বাল গঙ্গাধর তিলক ছেড়ে চলে যাচ্ছে, সুরাত স্প্লিট হচ্ছে, এই সমস্ত কিছু আমরা তার আগে দেখছি। এবং ঠিক তার আগে দেখার পরে 1914 সালে 1907 সালের পর থেকে মোটামুটি ঝিমিয়ে যাওয়ার পরে 1909 সালে আমরা দেখেছি মরলেমেন্টো রিফর্ম, তারপরে 1912 সালে বঙ্গভঙ্গ রদ, এইগুলো হচ্ছে। তার মাঝখানে কিছু কিছু ছুটকো ছাটকা আন্দোলন এবং কিছু বিপ্লবী আন্দোলন মানে সশস্ত্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। সশস্ত্র আন্দোলনের মধ্যে কি কি সেটা আমি আগের ভিডিওতে বলেছি। তাছাড়া তারপরে 1913-14 সালটা ইম্পর্টেন্ট একটাই কারণে, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক সেই টাইমে জেল থেকে ছাড়া পান এবং বাল গঙ্গাধর তিলক যখন জেল থেকে ছাড়া পান তখন তিনি আবার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন। এবং ঠিক এই সময় 1914-15 সময় আরেকটা মহত্বপূর্ণ বড় ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের সঙ্গে কংগ্রেসের যে মতবিরোধ বা মনোমালিন্য ছিল, যার সঙ্গে বিশেষ করে ছিল, সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে এবং মেহতাজি। তো এই দুজন 1915 খ্রিস্টাব্দে তাদের মৃত্যু হয় এবং তারপরে 1916 খ্রিস্টাব্দ আসতে আসতে বাল গঙ্গাধর তিলকের কংগ্রেসের প্রত্যাবর্তনের একটা রাস্তা কিন্তু ওপেন হতে থাকে এবং বাল গঙ্গাধর তিলকও চান যে কংগ্রেসের প্রত্যাবর্তন তার হোক। ঠিক এই সময় অনুঘটক হিসাবে আরেকজন কাজ করেন, সেই অনুঘটকের নাম হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত, যিনি এতদিন আয়ারল্যান্ডের নারী ছিলেন এবং তিনি মাদ্রাজে থিওসফিক্যাল সোসাইটি নামে একটি সোসাইটি চালাতেন। এই থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা অলকট ছিলেন এবং তার সঙ্গে আরো 2-3 জন মিলে। তাছাড়া তার পরবর্তীকালে আয়ারল্যান্ড থেকে অ্যানি বেসান্ত এসে এই থিওসফিক্যাল সোসাইটি তিনি হ্যান্ডেল করতেন। কিন্তু সেই সময় ভারতবর্ষের অবস্থা দেখে তিনি একটা জিনিস বুঝতে পারেন যে ভারতবর্ষে স্বশাসন, যেমন কানাডা বা ওই সব জায়গাতে যে জিনিসটা হতো সেটা হচ্ছে স্বশাসন, দ্যাট মিনস হোম রুল। তার মানে হচ্ছে ব্রিটিশ তো থাকবে ঠিক আছে, কিন্তু ব্রিটিশের আন্ডারেই, ব্রিটিশ উপরে, তার নিচে থেকে একটা
মানে শাসন চলবে, সেই শাসনটা আঞ্চলিক বা প্রভিন্সিয়াল শাসকরা সেই শাসনটা চালাবে। সেই শাসকটা, সেটাকে তোমার পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্স বলা যেতে পারে, বা আমরা হোম রুল বলতে পারি। ঠিক আছে? তো তো সেই জায়গা থেকে দুটো জিনিস উঠে আসে। একটা হচ্ছে লখনৌ প্যাক্ট, যেটা 1916 সালে হয়েছিল, আরেকটা হচ্ছে হোম রুল লীগ আন্দোলন। এই দুটো জিনিস কাদের নেতৃত্বে হয়েছিল? এই দুটো জিনিস হয়েছিল মোটামুটি যারা সব থেকে বেশি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তারা হচ্ছে বাল গঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্ত। এই দুজনের নেতৃত্বে 1916 খ্রিস্টাব্দে দেখতে পাই আমরা কি না, লখনৌ প্যাক্ট। লখনৌ প্যাক্টের মেন উদ্দেশ্য ছিল চরমপন্থী এবং নরমপন্থীদের মেলানো, এবং তার সঙ্গে আরেকটা উদ্দেশ্য ছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে যে ইউনিটটা নষ্ট হয়েছে, যে ইউনিটটা নষ্ট করা হয়েছে রুল অ্যান্ড ডিভাইড পলিসিতে, সেই জায়গাটাকে আবার নতুন করে তৈরি করা। তো এই হচ্ছে লখনৌ প্যাক্ট, 1916 লখনৌ প্যাক্টের মোটামুটি একটা ধারণা। লখনৌ প্যাক্ট আমরা পরে আবার পড়বো, তার কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখন বলছি। সেটা হচ্ছে লখনৌ প্যাক্ট 1916 খ্রিস্টাব্দে যখন হয়, তখন সেই 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? না, অম্বিকাচরণ মজুমদার। এই অম্বিকাচরণ মজুমদার তখন সভাপতিত্ব করেন, এবং 1917 খ্রিস্টাব্দে আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, যে 1917 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম জাতীয় কংগ্রেসে একজন মহিলা সভাপতিত্ব করেন। তার নাম হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত। যদিও তিনি বাইরের ছিলেন, তবুও তিনি সভাপতিত্ব করেন। তার কারণ আছে, তার কারণ হচ্ছে একটাই ইসের জন্য, সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে, যেহেতু 1916 খ্রিস্টাব্দে লখনৌ প্যাক্ট হয় এবং হোম রুল লীগ আন্দোলন একটা চরম পর্যায়ে পৌঁছে যায়, কারণ এই দুটো জিনিস, একটা হচ্ছে হোম রুল লীগ দু জায়গায় তৈরি হয়। একটা একটা মেন হেড অফিস ছিল মাদ্রাজে, যেটা চালনা করছিলেন অ্যানি বেসান্ত এবং তার ওখানকার যে অনুচর বা অনুগামীরা ছিল তারা। আরেকটা চালনা করা হচ্ছিল এই তোমার মুম্বাইতে, যেটার সংস্থাপক ছিলেন বাল গঙ্গাধর তিলক, এবং দুদিক দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছিল তখনকার ব্রিটিশদের উপর, এবং সেই জন্য ব্রিটিশরা শ্রীমতী বেসান্তকে অ্যারেস্ট করেন, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 1917 খ্রিস্টাব্দে শ্রীমতী বেসান্তকে, অ্যানি বেসান্তকে করা হয় সভাপতি পদে, মানে কংগ্রেসের সভাপতিত্ব পদে তাকে বসানো হয়। এই হচ্ছে লখনৌ প্যাক্ট আর হোম রুল লীগের মোটামুটি একটা ইতিহাস। এবার আমরা যেটা আজকে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে গান্ধীজির ভারতবর্ষের পলিটিক্সে গান্ধীজির এন্ট্রি। তো গান্ধীজির এন্ট্রি অ্যাকচুয়ালি তার আগের একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির পর থেকে গান্ধীজির এন্ট্রি হয়। এমনি এমনি গান্ধীজির এন্ট্রি হয় না। মানে সাপোজ কেউ একজন নর্মাল পার্সন, সে গেল ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, হঠাৎ করে আসলো, হঠাৎ করে সে ফেমাস হয়ে গেল, এবং ফেমাস হয়ে যাবে কি করে? মানে তার পিছনে তো একটা, এখন রাজনৈতিক পরিস্থিতিতে তার পিছনে সে অনেক কিছু কাজ করতে হবে, তারপরে সে লাইমলাইটে আসবে, তারপরে তাকে বিভিন্নভাবে তার সঙ্গে লোক কানেক্ট হবে, এবং তারপরে যা মানে সে সর্বাধিনায়ক হোক, বা তার কথা সবাই শুনুক, বা সে জাতীয় নেতা হিসেবে তাকে গ্রহণ করা, এই সমস্ত কিছু হবে। কিন্তু গান্ধীজি হঠাৎ করে এসেই ভারতবর্ষের রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করেছিল, তার একটাই কারণ, সেটা হচ্ছে তার সাউথ আফ্রিকায় কিছু আন্দোলন। সাউথ আফ্রিকায় অ্যাকচুয়ালি গান্ধীজি গিয়েছিলেন কিছু কাজবশত, মানে নিজস্ব পার্সোনাল কাজবশত তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে সেখানকার ভারতীয়দের অবস্থা বা পরিণতি দেখে তার খুব দুঃখ বা খারাপ লাগে, এবং তার সঙ্গেও যেটা করা হয় সেটাও দুঃখজনক। তার মধ্যে একটা ছোট্ট ইনসিডেন্ট, সেটা হচ্ছে গান্ধীজি একবার যখন যাচ্ছিলেন, তখন ফার্স্ট ক্লাস কামরায় তার টিকিট ছিল, ফার্স্ট ক্লাস কামরায়, এবং গান্ধীজির আব্দুল নামে এক মানে ব্যক্তি তাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, সেই অ্যাসাইনমেন্টটা তার ওখানে গিয়ে করাচ্ছিল। তো তার ফার্স্ট ক্লাস টিকিট ছিল তার, কিন্তু তখনকার নিয়ম ছিল যে ব্রিটিশরা বাদে, মানে কোনো সাদা চামড়ার লোক বাদে ফার্স্ট ক্লাস কামরায় কেউ উঠতে পারবে না। তো গান্ধীজিকে বারবার তারা এসে ইরিটেট করে, তারপর তারা এসে নামতে বলে, কিন্তু গান্ধীজি নামতে চাননি, তো তাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় স্টেশনে। তো সেখান থেকেই গান্ধীজির মনে একটা অন্যরকমের চিন্তাভাবনা আসে, যে এই ধরনের অপারেশন বা এই ধরনের জিনিস যাতে চলতে না পারে। তো সেখান থেকেই তার রাজনৈতিক পদক্ষেপ, যদি বলো রাজনীতিতে পদক্ষেপ বা রাজনীতিতে এন্ট্রি নেওয়া, সেখান থেকে কিন্তু মনে মনে তিনি হিসেব করে নিয়েছিলেন যে রাজনীতি আমাকে ডাকছে, বা রাজনীতিতে আমাকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে, এবং এই মানুষগুলোর
শুধু রাজনীতি নয়, এই যে মানুষগুলো এখানে রয়েছে, তখন ভারতবর্ষে, তখন সাউথ আফ্রিকায় মোটামুটি 10,000-এর উপরে ভারতীয়রা কাজ করতে যায়, এবং তাদের দুর্দশা এমনই ছিল, তাদেরকে একটা আলাদা জায়গায় ধরো কনসেন্ট্রেশন ক্যাম্প করে তাদেরকে রাখা হতো, সেখানে কেউ যেত না, এবং সেই জায়গাগুলো এতটাই ময়লা ছিল, এতটাই নোংরা ছিল, সেখানে বসবাস করার মতো উপযুক্ত বাসস্থানযোগ্য জায়গাও ছিল না, এবং খাওয়া দাওয়া নিউট্রিশনাল মানে কোনো খাওয়া দাওয়া ঠিকঠাক রকমের ছিল না, মানে একটা অকথ্য জায়গার মধ্যে তাদেরকে রাখা হতো। জেলে যেরকম মানুষকে রাখা হয়, ঠিক সেরকম অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হতো। আজকের দিনের যদি বলা হয় যে ধারাবি বস্তিতে যারা থাকে, সেই রকম একটা অন্ধকার কুঠুরি জায়গা, মানে একটা বিচ্ছিরি জায়গা, সেই রকম ভাবে তখন সেখানকার ওয়ার্কার্সদের রাখা হতো। তো এটা গান্ধীজিকে খুব প্রভাবিত করে, এবং গান্ধীজির সঙ্গে ওই যে প্রথমে ঘটে যাওয়া ঘটনাগুলো, সেগুলোও গান্ধীজির সঙ্গে ছিল। এবং কিছুদিনের মধ্যেই গান্ধীজি সেখানে খুব জনপ্রিয় হয়ে ওঠে। দুটো কারণ, একটা হচ্ছে গান্ধীজি উকিল ছিলেন, আর দু নম্বর হচ্ছে গান্ধীজির সঙ্গে, গান্ধীজি যে ভাষায় কথা বলতে পারতেন, মানে ব্রিটিশরা যে ভাষায় কথা বলতে পারতেন, গান্ধীজিও সেই ভাষায় কথা বলতে পারতেন এবং লিখতে পারতেন, সেটাও একটা কারণ। এই দুটো কারণের জন্য গান্ধীজিকে তখন সেখানকার মানুষ খুব সহজে স্বীকৃতি দেন, এবং গান্ধীজিকে একটা লিডার হিসেবে তারা মেনেও নেন। এবং সেখানে গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ, সত্যাগ্রহ আন্দোলন, দ্যাট মিনস নন ভায়োলেন্স উইথ, মানে শুধুমাত্র অনশন, ধর্মঘট, এই ধরনের পলিসিতে, এবং কোনো রকমের মানে যারা শত্রু তাদের উপরে কোনো রকম অত্যাচার না করে, মানে অত্যাচার না করে ইন দ্য সেন্স কোনো ভায়োলেটিভ অ্যাকশন তাদের উপরে না নিয়ে, শুধুমাত্র অহিংসার উপরে, শুধুমাত্র ধর্মঘট, অনশন, এইগুলোর মাধ্যমে কিভাবে একটা আন্দোলনকে চালিয়ে যাওয়া যায়, সেই পথে তিনি হাঁটেন। সেই পথে হাঁটার তার অ্যাকচুয়ালি তিনি যাদের কাছ থেকে এই জিনিসগুলো পান, সেটা হচ্ছে লিও টলস্টয় এবং রবিনসন। তাদের বই আনটু দ্য লাস্ট, রবিনসনের বইয়ের আনটু দ্য লাস্ট, এবং লিও টলস্টয়ের বইয়ের থেকে তিনি এইসব ফিলোসফিগুলো পান, এবং এইসব ফিলোসফিতে তিনি খুবই প্রভাবিত হন বলতে এই সত্যাগ্রহের প্রতি তার আগ্রহ বাড়ে, এবং এইভাবেও যে কোনো সাম্রাজ্যকে পুরোপুরি ভাবে, মানে এমন একটা আন্দোলন, যে আন্দোলনে লাঠি নেই, বন্দুক নেই, কিছু নেই, শুধু আছে একটাই জিনিস, সেটা হচ্ছে সত্যের প্রতি আগ্রহ, এবং সেটাও নন ভায়োলেটিভ ওয়েতে। ধরো আমাকে কেউ একজন মারতে আসছে, আমি তাকে বলছি না যে আমাকে মেরো না, বরং আমি তার সামনে তার গুণগান করছি। তো এই জায়গায় দাঁড়িয়ে যে অপোজিট পার্সন রয়েছে, তার মনে কি একটা ফিলিংস আসবে। হিউম্যানিটির একটা চরম পর্যায়ে গান্ধীজি তাকে নিয়ে যেতে, সেই আন্দোলনগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই আন্দোলনকেই তিনি পরবর্তীকালে ভারতবর্ষে নিয়ে আসেন। মানে একবার চিন্তা করে দেখো, আজকালকার দিনে যারা গান্ধীজিকে অন্যরকম ভাবে দেখার চেষ্টা করো, তারা একবার ওই গান্ধীজির জায়গাটাতে নিয়ে গিয়ে বসাও, যে সেই সাহসটা বা সেই জায়গাটা কিভাবে আসে, যে কেউ একজন আমাকে, ধরো তোমার সামনে কেউ একজন তোমাকে বন্দুক নিয়ে মারতে আসছে, তুমি তার সামনে এগিয়ে গিয়ে বুক পেতে দিলে যে না, আমাকে মারো। এই সাহসটা কয়জন ব্যক্তির সামনে থাকে, কয়জন ব্যক্তির মধ্যে থাকে? এবং তখন ভারতবর্ষ বলো বা বাইরে বলো, এই রকম সাহস কারো মধ্যেই ছিল না। কিন্তু গান্ধীজির একটা কথায় পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষ এবং সাউথ আফ্রিকার সমগ্র ভারতীয় একটা কথায় সেই জিনিস করে দেখিয়েছিল, এবং সেই ভয়টাই পেয়েছিল ব্রিটিশ সরকার। কারণ কিভাবে মারবে? কোনো একজন মানুষ নিরস্ত্র হিসাবে রয়েছে, তাকে কত মারবে? মারতে মারতে হাঁপিয়ে যাবে, তারপরেও সে তার গুণগান গাইবে। তখন একটা মানুষের মনে একটা জিনিস আসবে যে না, এটা ঠিক হচ্ছে না। ঠিক এই জায়গাটাই গান্ধীজির পয়েন্ট ছিল, এবং তিনি বারবার এটাই বলে এসছেন, তার বিভিন্ন লেখায় তিনি বলে এসছেন যে ভায়োলেন্স ইজ আ কাওয়ার্ডলি অ্যাক্টিভিটি, বরঞ্চ উল্টে নন ভায়োলেন্স হচ্ছে শক্তি বা পেশেন্স যদি কেউ রাখতে পারে, যদি কেউ মানে সঠিক পথে আন্দোলন করতে চায়, তাহলে নন ভায়োলেন্সই দেখিয়ে দেবে যে সে কতটা দেশভক্ত বা কতটা দেশপ্রেমের প্রতি ব্রতী রয়েছে।
এটাই ছিল গান্ধীজির পলিসি, বাদ বাকি আর কিচ্ছু না। গান্ধীজির আর কোনো পলিসি বা আর কোনো কিছুর জন্যই গান্ধীজিকে মানতো না সারা ভারতবর্ষের লোক। ইভেন আজকে যাদেরকে নিয়ে আমরা মাথা উঁচু করে বা গর্ব করে বলি যে তারা গান্ধীজির এগেইনস্টে ছিল বা গান্ধীজির ইয়েতে ছিল, তারা প্রত্যেকেই গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েই ভারতবর্ষের রাজনীতিতে এসেছিলেন। সে সুভাষচন্দ্র হোক, ভগৎ সিংই হোক, সে যেই হোক না কেন, তখনকার যুবা সম্প্রদায় যারাই এসেছিল না কেন ভারতবর্ষের স্বাধীনতায়, তারা প্রত্যেকেই গান্ধীজিকে অনুসরণ করেই ভারতবর্ষের রাজনীতিতে ঢুকেছিল। এরকম নয় গান্ধীজির ছাড়া তারা কেউ আদর্শ, প্রত্যেকের বইতে তাদের নিজস্ব অটোবায়োগ্রাফিতে সেটা লিখে গেছেন। সুভাষচন্দ্র বসু খুব ভালোভাবে লিখে গেছেন, শেষ দিন পর্যন্ত সুভাষচন্দ্র বসু বাপুকে মানে গান্ধীজিকে তার সম্মান জানিয়ে গেছেন, ভগৎ সিং তার গান্ধীজিকে সম্মান জানিয়ে গেছেন। এটা কোনো রকমের আমাদের কাছে খেদ নেই। এবার গান্ধীজির এন্ট্রি হয় ভারতবর্ষের 9th জানুয়ারি 1915। যে ডেটটাকে এখন আমরা যে ডেটটাকে কি নামে ভারতীয় প্রবাসী দিবস হিসাবে আমরা পালন করি। কি হিসেবে পালন করি? ভারতীয় প্রবাসী দিবস হিসাবে পালন করি, প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, এখন প্রবাসী দিবস হিসেবে পালন করা হয়। তো 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে ঢোকেন, ভারতবর্ষে আসেন, সাউথ আফ্রিকা থেকে তাকে নিয়ে আসেন, মানে চলে আসেন তিনি সাউথ আফ্রিকা থেকে, কারণ সাউথ আফ্রিকায় মোটামুটি সমস্ত কিছুর পরেশানি মিটে গেছিল। তারপরে 1915 থেকে তিনি 1 বছর, মোটামুটি 1 থেকে 1.5 বছর তিনি সারা ভারতবর্ষ তখনই এসে তিনি রাজনীতিতে জয়েন করেননি, সারা ভারতবর্ষ তিনি ঘুরে বেড়ান, ঠিক আছে, সারা ভারতবর্ষ তিনি ঘুরে বেড়ান একটাই কারণে, ভারতবর্ষকে তার চেনার দরকার ছিল। কিরকম চেনার দরকার ছিল না, ভারতবর্ষকে তিনি ঠিক মতন চিনতেন না। এবং ওই যে বললাম এতদিন পর্যন্ত কংগ্রেসের যে রাজনীতি ছিল সেটা হচ্ছে কিছু এলিট ক্লাসের মধ্যে রাজনীতি, এই এলিট ক্লাস এডুকেশনিস্ট তাদের মধ্যে রাজনীতি, এবং এটা বাইরে ব্যক্তি কোনো সময় হতে পারেনি 1915 বা 1914 আগে। যেটাকে গান্ধীজি চেয়েছিলেন একদম ডোর টু ডোর, ওই সেই জোম্যাটোর মতো ডোর টু ডোর, গ্রামে গঞ্জে সব জায়গায়। এখন দেখবে জোম্যাটো বা সুইগি গ্রামে গঞ্জে সব জায়গায় অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট সব জায়গায় অ্যাভেলেবেল, একদম গ্রামের ভিতরে, একদম জঙ্গলের ভিতরে পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। গান্ধীজি ঠিক সেটাই চেয়েছিলেন। ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনে যদি শুধুমাত্র একটা এলিট ক্লাস ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে নিয়ে এগোয়, তাহলে সেই এলিট ক্লাস কোনো দিনই ভারতবর্ষের দরিদ্র, অবশ্যই যে পোর্শনটা সব থেকে বেশি পোর্শন, সেই পোর্শনটাকে যদি আমি বাদ দিয়ে আমি যদি সামান্য মুষ্টিমেয় কিছু লোক নিয়ে আমি আন্দোলন করতে যাই, তাহলে সে আন্দোলন তো সাপ্রেস করবেই ব্রিটিশরা। সুতরাং ভারতবর্ষকে যদি ইউনাইট করতে হতো এবং ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন যদি ভারতবর্ষের করতে হতো, তাহলে জাগাতে হতো ভারতবর্ষের সেই শ্রেণীটাকে, যে শ্রেণীটা দরিদ্র শ্রেণী, কৃষির উপর যারা নির্ভরশীল, শ্রমিক শ্রেণী যারা, তাদেরকে জাগাতে হতো। গান্ধীজির প্রথম পয়েন্ট ছিল সেইটা। তিনি প্রথম থেকে এসেই সেইটাই চেষ্টা করেছিলেন। তিনি 1-1.5 বছর ভারতবর্ষে ঘোরাঘুরি করে তিনি এইটাই জানতে পেরেছিলেন যে ভারতবর্ষের উপর লেভেলের যারা নেতা, তাদের সঙ্গে এদের কানেক্টিভিটি নীল। নিচু শ্রেণীর যারা রয়েছে তাদের কানেক্টিভিটি নীল। নিচু শ্রেণীর বলতে কৃষক রয়েছে তাদের মধ্যে, শ্রমিক রয়েছে তাদের মধ্যে রয়েছে মানে তোমার নিচু জাতের লোক রয়েছে তাদের মধ্যে রয়েছে মহিলারা রয়েছে তাদের মধ্যে। এরা সমস্তটাই, এরা কিছুই জানে না ভারতবর্ষে কি ঘটনা ঘটছে না ঘটছে, স্বাধীনতা আন্দোলনে কারা কি করছে না করছে, তাদের কোনো আইডিয়াই নেই ভারতবর্ষ সম্পর্কে। তো এইটাকে আগে জাগাতে হবে, তারপরেই না আসল জাতীয়তাবাদী আন্দোলন শুরু হবে। তো তিনি এই জায়গাটাই সফল হয়েছিলেন। আজকে যারা কোয়েশ্চেন আঙুল তোলে গান্ধীজির উপর, তাদের কাছে একটাই অনুরোধ, তারা আঙুল তোলার আগে অন্তত ভারতবর্ষের ওই সিচুয়েশনটাকে, 1915 খ্রিস্টাব্দের সিচুয়েশনে ভারতবর্ষে গিয়ে একবার দেখুক। তখন ভারতবর্ষের শিক্ষিত হার হয়তো 20% কাছাকাছি, এবং ভারতবর্ষে মোটামুটি 33 থেকে 35 কোটি লোকজন রয়েছে, এবং তার মধ্যে শিক্ষিতের হার 20%, হয়তো আমি বেশিই বলে ফেললাম 20%। যদি এই 80% অশিক্ষিত লোককে এক জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে তার পিছনে কত কাঠখড় পোড়াতে হয়। এবং যারা সেই সময় কিছু জায়গা এমন ছিল যেসব জায়গার মহিলারা তো ঘোমটা দিয়ে, এবং মানে পুরুষরাও ঘরের থেকে বাইরে বের হতে ভয় পেত,
ব্রিটিশদের ভয়ে বা অন্য কোনো ভয়ে, শুধুমাত্র ব্রিটিশদের ভয় না, তখন অনেক রকমের অপ্রেসিভ পলিসি ছিল। জমিদার ছিল, জমিদারদের উপরে রাজা রাজরারা ছিল, প্রচুর মেকানিজম ছিল ভারতের দরিদ্র সমাজকে সাপ্রেস করার জন্য। তো তাদের হাত থেকে মুক্তি দেওয়া, তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেওয়া, আনটাচেবিলিটি একটা তখন চরম অভিশাপ ছিল, সেই আনটাচেবিলিটির থেকে সবাইকে মুক্তি দেওয়া, নিচু জাত নিচু কাস্টের মধ্যে মারামারি, ধর্মের মধ্যে মারামারি, ওই যে ধর্ম নিয়ে বিভেদ তো শুরু হয়ে গিয়েছিল কত খ্রিস্টাব্দ থেকে, 1905 খ্রিস্টাব্দ থেকে, এবং তারও আগে থেকে 1870 থেকে, হিসেব করে যদি বলা হয় 1870 থেকে ভারতবর্ষে ব্রিটিশরা এই বীজ বুনতে শুরু করে। ঠিক আছে, ডিভাইড অ্যান্ড রুল মানে ধর্মের রিলিজিয়নকে বেস করে। তারপরে তারা শুধুমাত্র রিলিজিয়নকে বেস করে নয়, তারা এই যে তোমার আপার কাস্ট এবং লোয়ার কাস্ট, এই দুটো জায়গাতেও তারা বিভেদ করার চেষ্টা করে। তাহলে এই সমগ্র জায়গাটাকে এক জায়গায় নিয়ে আসা এবং সেই নিয়ে এসে সেই জায়গাটাকে, সমগ্র জায়গাটাকে একসঙ্গে নিয়ে আসতে হবে এবং তাদেরকে আবার জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে আন্দোলনে সামিল করতে হবে। এটা কত বড় কাজ একবার নিজেরা করে একবার দেখে নিও। ঠিক আছে, তারপরে গান্ধীজিকে না হয় দু চার কথা বললে বা দু চার কথা তার সম্বন্ধে আলোচনা করলে, সমালোচনা করলে তখন মেনে নেওয়া যাবে। ঠিক আছে, তো যাই হোক, গান্ধীজির পলিসিটা এইরকম ছিল খানিকটা। তিনি এসে ওই 1-1.5 বছর তার যেটা সময় লেগেছিল সেটা লেগেছিল। তারপর তিনি 1917 খ্রিস্টাব্দে তিনি সবরমতী আশ্রম তিনি স্থাপন করেন গুজরাটে। ঠিক আছে, এই তার প্রথম সেখানে ইন্ডিয়াতে কিছু একটা এস্টাবলিশমেন্ট, এবং যে জায়গা থেকে তিনি আন্দোলনটা চালিয়ে যাবেন সেই আন্দোলনটা চালিয়ে যাওয়ার একটা প্রাথমিক জায়গা সবরমতী আশ্রম। তারপর তার প্রধান কাজ যেটা হয় সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। তারপর তিনি যেখানে ফিরে আসেন সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন ভারতবর্ষে, চম্পারণ সত্যাগ্রহ। অ্যাকচুয়ালি চম্পারণ বিহারের একটি জায়গা যেখানে চম্পারণের কিছু কৃষকদের উপরে 3 কাঠিয়া সিস্টেম বলে একটা সিস্টেমে জোর করে নীল চাষ করানো হতো। শুধু নীল চাষ না, 3 কাঠিয়া ব্যবস্থায় যে কোনো চাষ করা হতো। তার মানেটা কি? 3 কাঠিয়া ব্যবস্থা মানে কি হচ্ছে, দেখো, কাঠা হিসেবে বাংলা বা বিহার তখন একই জায়গা ছিল, তো কাঠা হিসেবে 20 কাঠায় 1 বিঘা হয়, 20 কাঠায় 1 বিঘা হয়। হ্যাঁ, ঠিক আছে, তো এই 20 কাঠায় যদি 1 বিঘা হয় তাহলে এই 1 বিঘার মধ্যে তোমার 1 বিঘার মধ্যে 3 কাঠা জমি তোমাকে সরকারকে দিতে হবে এবং সরকার যা বলবে সেখানে সেটা লাগাতে হবে। ঠিক আছে, তো এই প্রত্যেক বিঘাতে 3 কাঠা করে জমি সরকার নিয়ে নেবে এবং এই 3 কাঠা জমিতে সরকার যদি বলে নীল চাষ করো তাহলে নীল চাষ করতে হবে, যদি বলে অন্য কিছু চাষ করো, আফিম চাষ করো তাহলে আফিম চাষ করতে হবে, যা কিছু চাষ করতে হবে নীল, 3 কাঠা জমি তোমার কোনো কাজের নয়। ঠিক আছে, তো একেই বলা হতো 3 কাঠিয়া ব্যবস্থা। তো এই 3 কাঠিয়া ব্যবস্থাকে সেখানকার কৃষকরা চাইছিলেন যে এর এগেনস্টে কোনো রকমের একটা কিছু গান্ধীজি এসে করুক, এবং গান্ধীজিকে সেই সময় তারা এসে অনুরোধ করেন যে গান্ধীজি যাতে সেইখানে গিয়ে তাদের এই 3 কাঠিয়া ব্যবস্থাকে নির্মূল করার ব্যবস্থা করে। এবং গান্ধীজি প্রথম সব চম্পারণে যান, তার কিছু শিষ্য, তার সঙ্গে তার কিছু প্রমুখ মানে নেতা বা বলো শিষ্য বলো যাই হোক, তাদের কিছু নেতাকে নিয়ে বা শিষ্যকে নিয়ে, যেমন জে.বি. কৃপালিনী ছিলেন, তার মধ্যে সরদেব দেশাই ছিলেন, তার মধ্যে মহাদেব দেশাই ছিলেন, তার মধ্যে রাজেন্দ্র প্রসাদ ছিলেন, মজলুল হক ছিলেন, এবং তাদেরকে নিয়ে তিনি চলে যান চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনে অংশ নিতে। প্রথম সেখানে ব্রিটিশ সরকার তাকে এন্ট্রি দিতে রাজি হয় না। কৃষকদের সঙ্গে তিনি সেখানে সিভিল ডিসঅবিডিয়েন্ট, এটা কিন্তু সব জায়গায় থাকে না, প্রথম সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট কিন্তু এই চম্পারণেই হয়েছিল। এটা হয়েছিল 1917 খ্রিস্টাব্দে সিভিল ডিসঅবিডিয়েন্ট মুভমেন্ট। তার কারণ সিভিল ডিসঅবিডিয়েন্ট কি করে হলো এটা? কারণ গান্ধীজিকে বারণ করা হয়েছিল যে গান্ধী যাতে এই চম্পারণে না আসেন, তিনি সেটাকে ব্রেক করেছিলেন। এবং যখনই কোনো ল বা ব্রিটিশদের কোনো কিছু অর্ডার যখন অমান্য করা হয় তখনই তাকে বলা হয় সিভিল ডিসঅবিডিয়েন্ট, তাই তো? তাহলে সিভিল ডিসঅবিডিয়েন্ট মানে আইন অমান্য, তিনি প্রথম এইখানেই করেছিলেন, আইন অমান্য। এবং এই আইন অমান্য করার পরে তিনি এখানে এসে কৃষকদের সঙ্গে ধর্মঘট হরতাল চালু করেন। এবং এই ধর্মঘট হরতাল চালু করার পরে ব্রিটিশরা তখন এদের যখন দেখলো যে না, গান্ধীজিকে কোনোভাবেই মানানো যাচ্ছে না, এবং তাদের গান্ধীজির প্রি হিস্ট্রি তিনি সাউথ আফ্রিকা থেকে তারা জানতে পেরেছে যে গান্ধীজির প্রি হিস্ট্রিটা কি। প্রি হিস্ট্রিটা জেনে
তারা তখন সেইভাবে একটা কমিটি গঠন করা হয় এবং কমিটি গঠন করে এর এগেইনস্টে এই 3 কাঠিয়া ব্যবস্থার এগেইনস্টে প্রপোজাল নিয়ে আসেন এবং এই 3 কাঠিয়া ব্যবস্থাটাকে অ্যাবলিশ করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। এটা গেল। এবার তারপরে আসে আহমেদাবাদ জুট মিল। আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড, এটা 1918 খ্রিস্টাব্দের ঘটনা। প্রথমে এটা গেল, তারপরে আহমেদাবাদ জুট মিল স্ট্রাইক। এখানে কি সমস্যা ছিল না, এখানে শ্রমিকদের সমস্যা ছিল। এখানে শ্রমিকদের সমস্যা ছিল, শ্রমিকদের এক তো ছিল সেখানকার পরিবেশ এনভায়রনমেন্ট ভালো ছিল না, কাজ করার এনভায়রনমেন্ট ভালো ছিল না, এটা একটা। দ্বিতীয়ত মজুরি বৃদ্ধি এই একটা প্রবলেম ছিল। তো মজুরি বৃদ্ধি, শ্রমিকরা চাইছিলেন 50% এবং যারা ম্যানেজমেন্ট তারা রাজি ছিল 20% দেওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু শ্রমিকরা কিছুতেই রাজি হচ্ছিল না। তো এইখানে গান্ধীজিকে ডাকা হয় এবং গান্ধীজি বলে তোমরা স্ট্রাইকে যাও, এবং গান্ধীজি এখানে প্রথম ফাস্টিং স্ট্রাইক করেন, ফাস্টিংয়ে বসেন। ঠিক আছে, এখানে প্রথম তিনি ফাস্টিংয়ে বসেন এবং এই ফাস্টিংয়ে বসার পরে ওই একই গান্ধীজি সেম জিনিস বলছে, হয় মানো না হয় জেলে ভরো। সেম সিস্টেম, সেম জিনিস, কোনো ভায়োলেন্স কিছু নেই, কোনো কিছু নেই, হয় তোমরা মেনে নাও না হলে তোমরা সমঝোতায় এসো। তখন মালিক ছিলেন সারাভাই নামক এক ব্যক্তি, সারাভাই। ঠিক আছে, এবং এই সারাভাইয়ের যে বোন ছিলেন তার নাম ছিল অনুসুয়া বেন। ঠিক আছে, মোটামুটি গুজরাটে এইরকম নাম শুনবে তোমরা, বেন এরকম নাম গুজরাটে দেওয়া হয়, অনুসুয়া বেন। তিনি আবার ছিলেন গান্ধীজির এই স্ট্রাইকে তিনিও ছিলেন, কিন্তু সারাভাই কোনোভাবেই প্রভাবিত হন না। কিন্তু যত দিন যায় ফাস্টিং বাড়তে থাকে, মিলের ইসের উপরে, ম্যানেজমেন্টের উপরে চাপ সৃষ্টি হতে থাকে এবং ক্রমাগত চাপ সৃষ্টি হওয়ার পরে এরা কিছুটা বেন্ড হয় এবং এরা কিছুটা বেন্ড হওয়ার পরে গান্ধীজি শ্রমিকদের বলে তোমরাও কিছুটা বেন্ড হও। তারপরে মাঝামাঝি একটা জায়গায় এসে 35% এসে থেমে যায়। দেখবে আমরা দোকানে গিয়ে মাঝে মাঝে দরাদরি যখন করি তখন এরকমভাবে দরাদরি হয়, লাস্ট পর্যন্ত যখন কেউই দিতে চাইছে না, না সে দিতে চাইছে না আমি নিতে চাইছি, তখন লাস্ট পর্যন্ত বলা হয় ধরো আমারও ইচ্ছে আছে জিনিসটা নেওয়ার আর তারও বিক্রি করার ইচ্ছে আছে, কিন্তু প্রফিট মানে মোটামুটি সে একটা প্রফিট পেলে সে দিয়ে দেবে। তো এরকম যখন সিচুয়েশন তখন কি করা হয়, লাস্টে আমরা বলে আসি ঠিক আছে তোমারও না আমারও না, মাঝখানে একটা দাম ঠিক করো, তাই না? এরকম হয়, মাঝখানে একটা দাম ঠিক করো। ঠিক গান্ধীজি সেই সেম পলিসি অ্যাপ্লাই করলেন, মানুষের সাইকোলজি নিয়ে খেলে সেম পলিসি অ্যাপ্লাই করলেন। এই যে 20% ছিল আর এদের 50% ছিল, 20 আর 50-এর মাঝখানে হচ্ছে 35%। গান্ধীজি বললেন যে 35%-এ বাবা রাজি থাকো। মালিকদেরও বললেন তোমরাও 35%-এ দাও, মজুরদের বললেন তোমরাও 35% নিয়ে রাজি থাকো আপাতত, তারপরে না হয় পরে আবার আন্দোলন করবো, আবার না হয় কিছুটা বাড়িয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তো এইভাবে সেখানে আন্দোলনটা তিনি বন্ধ করেন। এটা হচ্ছে আহমেদাবাদ স্ট্রাইক গেল। এরপরে আসছে খেরা সত্যাগ্রহ। এখানে কি কেস হয়েছে, এটা 1918 খ্রিস্টাব্দের কেস। এখানের কেসটা ছিল যে এখানে এই খেরা হচ্ছে গুজরাটে অবস্থিত একটি জেলা। গুজরাটের এই জেলায় সেই বছর মানে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার পরে ফসল একদমই হয় না। ঠিক আছে, ফসল হয় না এবং ফসল না হওয়ায় সেখানকার মানে ব্রিটিশ যারা অফিসিয়ালস ছিলেন তারা বলছে যে ফসল হয়নি ওসব আমি জানি না, মানে আগেকার দিনে হীরক রাজার মতো সেই অবস্থা। ঠিক আছে, ফসল হয়েছে কি হয়নি আমাকে জানি না, আমাকে রেভিনিউ তোমরা যেটা দেওয়ার আমাকে সেই রেভিনিউ মানে জমির উপরে যে রেভিনিউ দেওয়া সেই রেভিনিউটা বা ট্যাক্স রেভিনিউ বা সেই টাইমের ট্যাক্স বলতে পারো, সেই ট্যাক্সটা আমি কমাবো না, আমাকে দিতেই হবে। তো সেখানকার চাষিদের একটাই ছিল যে এবার আমাদের ফসল হয়নি, কিছু হয়নি, আমাদের ট্যাক্সটা কম করা হোক অথবা মুকুব করা হোক। তো আবার সেই এন্ট্রি হয় কার, গান্ধীজির এন্ট্রি হয়। গান্ধীজির আবার সেই একই পলিসি, না তোমরা স্ট্রাইকে যাও, আমি আছি তোমাদের পিছনে। আর গান্ধীজির পুরনো হিস্ট্রি তো সবাই দেখছে, মানে ব্রিটিশরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে লোকটা হঠাৎ করে এসে মোটামুটি দুটো জায়গায় গিয়ে যা তা অবস্থা করে চলে এসছে আমাদের, এবার আবার আর একটা জায়গায় এসছে। এখানে আর বেশি কিছু তারা করেনি, তারা একদম প্রথম গান্ধীজি আসার পরেই গান্ধীজির সঙ্গে একটা
ট্রিপ্যাট্রিয়েট বৈঠক করে, ট্রিপ্যাট্রিয়েট বৈঠক মানে গান্ধীজিকে নিয়ে একটা বৈঠক করে তারা সেইখানে সেই সিস্টেমটাকে অ্যাবলিশ করে এবং রেভিনিউ তাদের একটা জিনিস বলে যে রেভিনিউ তাদের কাছ থেকেই নেওয়া হবে যাদের দেওয়ার ক্ষমতা আছে, যাদের দেওয়ার ক্ষমতা নেই তাদের কাছ থেকে আমরা রেভিনিউ কোনো রকমভাবেই নেব না। এই হচ্ছে গান্ধীজির প্রথম ইন্ডিয়াতে পা দেওয়া এবং ইন্ডিয়াতে পা দিয়ে প্রথম তিনটে বলে ছক্কা মেরেছিলেন গান্ধীজি এবং ছক্কা মারার পরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আমরা সবাই মোটামুটিভাবে জানি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে এতদিন যেটা হয়নি সেটা হচ্ছে শ্রমিক, কৃষক, মজদুর, নিচের সবাইকে গান্ধীজি এক জায়গায় আনতে পেরেছিলেন এই রকমের বিভিন্ন রকমের তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। এবং গান্ধীজিকে তখন আমাদের দেশের সাধারণ মানুষজন করতে থাকে যে গান্ধীজি হলো আমাদের একমাত্র উদ্ধারদাতা বা ত্রাণকর্তা বা যাই হোক, তাকে একটা লিডার হিসেবে মোটামুটি সমগ্র জায়গায় মেনে নেওয়া হতে থাকে। এবং এরপরেই 1919 সালে আমরা দেখব যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে জালিয়ানওয়ালাবাগ সত্যাগ্রহের আগে যে রাওলাট অ্যাক্ট, সেই রাওলাট অ্যাক্টের রাওলাট সত্যাগ্রহ আমরা দেখব, সেটা আমরা পরপর এরপরে আসবে এবং এরপরে দেখব। তারপরে আমরা দেখব নন কোঅপারেশন মুভমেন্ট 1920-1921 এবং এর মাঝখানে যে দুটো মেন জিনিস হয় সেটা হচ্ছে যে বললাম 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তি, লখনৌ প্যাক্ট, আর কি হোম রুল লীগ প্রতিষ্ঠা। এবং এই হোম রুল লীগ প্রতিষ্ঠার মধ্যে এবং লখনৌ চুক্তির মধ্যে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে তিলক আবার কংগ্রেসে ফিরে এসেছিল এবং তিলক কংগ্রেসে ফিরে আসার পরে কংগ্রেসের যে আরেকটা পন্থী ছিল চরমপন্থী, তারাও কিন্তু আস্তে আস্তে স্ট্রেংথ পাচ্ছিল এবং তারাও আস্তে আস্তে তাদের নিজস্ব জায়গা তৈরি করতে পারছিল। আমরা সেই জায়গাটা দেখতে পাবো কখন না 1925-1926 যখন আমরা কাকুরির রেল ডেকয়টি আমরা দেখব, ডাকাতি তো নয় ওটা, যাই হোক রেল কনস্পিরেসি আমরা কাকরি দেখতে পাবো, আমরা যখন এইচএসআর এর গঠন দেখতে পারবো, আমরা যখন ভগৎ সিং এর গঠন দেখতে পারবো, তখন আমরা ওই জিনিসগুলো তখনকার বীজ কিন্তু এখান থেকেই বুনেছে, সেইগুলো আমরা পরবর্তীকালে গিয়ে ভারতবর্ষের রাজনীতিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু ভারতবর্ষের রাজনীতি মাঝখানে যে জায়গাটা ঝিমিয়ে গেছিল সেই জায়গাটা কিন্তু আসবার উদ্বুদ্ধ হলো কার কারণে না গান্ধীজির এই কারণে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে খিলাফত আন্দোলন, সেটাও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে এইটুকুই, আজকে এখানেই শেষ করছি। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার বন্ধুদের সঙ্গে অবশ্যই করবে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।